বৃষ্টিমুখর সন্ধ্যা মানে দারুণ কিছু অনুভূতি, স্নিগ্ধ কিছু সময়। কিন্তু দাঁড়ার কাছে সময়টা প্রলয়কারী ঝড়ের মতো মনে হচ্ছে। মনটা কু গাইছে কখন থেকে। লিয়া রান্নাঘরে ঢোকার সময় দাঁড়াকে হাঁটুতে ভর করে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো, দাঁড়া, গোমরামুখ করে বসে আছো কেন? দাঁড়া একবার লিয়ার দিকে তাকায়, এরপর চোখ সরিয়ে আবার আগের মতো হাঁটুতে থুতনি ভর করে বসে। লিয়া ধারার পাশে এসে বসে। তখন ধারা বলে, সব ঠিকঠাক হবে তো ভাবি? লিয়া কপাল ভাঁজ করে কিছু একটা চিন্তা করে, এরপর বলে, এত সহজে হওয়ার কথা নয়। তুমি বিভোরকে বলেছিলে তো? ধারা চোখ তুলে তাকায়, প্রশ্ন করে, কোন ব্যাপারে? লিয়া ধারার উপর ভারী বিরক্ত এমন মুখ করে বলে, কোন ব্যাপারে আবার? তোমার বাপ ভাইরা যে গেল ওদের বাড়ি, ওরে বলবা না? ও, সে তো বলছি। লিয়া উঠে দাঁড়ায়, রান্নাঘরের দিকে যেতে যেতে বলে, তাইলে আর চিন্তা কি? সে অবশ্যই তার পরিবারে কল করে তোমার কথা জানাবে। হয়তো তার পরিবার অমত করবে, কিন্তু সরাসরি না করতে পারবে না। হ্যাঁ ও না, বিভোর আসার পর সিদ্ধান্ত হবে। লিয়া আবার ঘুরে তাকায়, ধারার পাশে দ্রুত এসে বসে। উদ্বিগ্ন হয়ে বলো, বিভোর তো ঢাকা, তাই না? ও আসার পর যদি বাবা আর তোমার দুই ভাই যেত, তাহলেই বোধহয় ভালো হতো। ধারা তরঙ্গহীন গলায় বলল, আমারও সেটাই মনে হচ্ছে। লিয়া ফ্লোরের দিকে তাকিয়ে ভাবে কিছু, এরপর অন্যমনস্ক হয়ে বলে, বিভোর ব্যাপারটা জানলেই হবে, সামাল দিতে পারবে, ছেলেটা বুদ্ধিমান। ধারা ছোট করে বলে, হ্যাঁ। এরপর বিষাদগ্রস্ত গলায় বলল, সকালেই ওরে কল দিয়েছি, 6 বার রিং হওয়ার পর ধরলো। আমার কথা না শুনেই বলো, ইম্পর্টেন্ট কথা থাকলে মেসেজে বলতে। আমিও মেসেজ বললাম, রিপ্লাই পেলাম না এখনো। দেখলো না কে জানে। লিয়া ধারার কথা শুনে নড়ে চড়ে বসে, এরপর বিস্ফোরিত কণ্ঠে বলো, বিভোরের পরিবার তোমাদের নিউ সম্পর্কের কথা জানে তো? ধারা নতজান অবস্থায় মাথা নাড়িয়ে না জানায়। লিয়া বলে ওঠে, সর্বনাশ, তোমার বাবা বের হওয়ার আগে আমারে বলতো এসব। এখন কি হবে? দৌড় বাল। দাঁড়া লিয়ার কথা শুনে ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে, কি হবে? কি হবে না? বিভোরের পরিবার এমনিতেই তোমাকে পছন্দ করে না, তার উপর 2 বছর হয়ে গেল পারিবারিক শত্রুতা, সেখানে ওরা জানেও না তাদের ছেলে তোমাকে ভালোবাসে। তোমার মনে হয় তোমার বাপ ভাইয়ের মান সম্মান নিয়ে এখন ফিরতে পারবে? লিয়ের কথা শুনে ধারার কান্না পায়, খুব ভয় হচ্ছে, বুক দুরু দুরু করছে। ধারা অন্যদিকে মুখ ফিরে ঠোঁট টিপে ছাদের দিকে দৃষ্টি রেখে ভারী করুণ গলায় বলো, কই তুমি? রাত 8টায় কলিং বেল বেজে ওঠে। ধারা দৌড়ে এসে দরজা খুলে আজিজুর, শামিদ, সাফায়েত কালো করে রাখা মুখ দেখে দাঁড়ার কলিজা কেঁপে উঠল। কিছু বলার সাহস পায় না। লিয়া মাইশাও থমকে যায়, প্রশ্ন করল না, ভয়। তিব্বিয়া খাতুন প্রশ্ন করে, হলো কি? শেখ আজিজুর তীব্র ঘৃণা নিয়ে তিব্বিয়ার দিকে তাকায়। তিব্বিয়া দমে যান। আজিজুর ধারার উদ্দেশ্যে বলেন, এমন দিন বেঁচে থাকতে আর জীবনে না আসুক, ভুলে যাও অসভ্য ফ্যামিলির ছেলেটাকে, নয়তো আমাদের। কথা শেষ করে আজিজুর দোতলায় উঠে যান। ধারা কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সাফায়েত বাসায় ঢুকেই নিজের রুমে চলে গিয়েছে। শামিদ এক গ্লাস পানি খেয়ে নিজের রুমে যায়। চারপাশে নেমে আসে দমবন্ধকর নিস্তব্ধতা। লিয়া, মাইশা দুজন রুমে যায়। কি হলো জানতে। তিব্বিয়া খাতুন দাঁড়ার পাশে এসে দাঁড়ায়। দাঁড়া মাথা নত করে কাছে। তিব্বিয়া দাঁড়ার মাথায় হাত রাখতে দাঁড়া কেঁপে উঠল। চোখের জল মুছে দ্রুত পায়ে রুমে আসে। এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। মিনিট 5 কাঁদার পর বিভোরের কথা মনে হয়। ফোন দিয়ে জটপট করে উঠে বসে, দেখে 1 ঘন্টা পূর্বে বিভোর 25টা কল দিয়েছে। ধারা দ্রুত বিভোরকে কল করে। 4 বার রিংয়ের সময় রিসিভ হয়। ধারা বলো, হ্যালো। বিভোর বলে, হ্যালো। বার কয়েক দুজন হ্যালো হ্যালো করলো। ওপাশে গাড়ির আওয়াজ বিভোর শুনতে পাচ্ছে না ধারার কথা। ধারা কল কেটে কাপা হাতে দ্রুত মেসেজ টাইপিং করে, এরপর সেন্ড করে মেসেজটি। তুমি সকালে মেসেজ দেখোনি, কই তুমি এখন? সেকেন্ড কয়েকের মধ্যে রিপ্লাই আসে, সারাদিন ফোন হাতে ছিল না, একটা বাজে পরিস্থিতিতে পড়েছিলাম, দেখা হলে বলবো। সন্ধ্যার দিকে দেখলাম মেসেজ, তখন আপুও কল করে বলল বাসায় প্রবলেম হলো খুব, আর তোমার বাবা ভাই খুব অপমানিত হয়েছেন। আমি থাকতে এসব কিছুতেই হতো না। পাকনামি করে আমাকে না বলে আসতে দিলা কেন? আচ্ছা এসব বাদ, এখন আমি আসছি, গাড়িতে আসি, সব ঠিক হয়ে যাবে, কান্নাকাটি করো না। ভুল হয়ই, মানুষ জীবনে অনেক ভুল করে, তুমি তেমন করে ফেলেছ, এজন্য আপসেট হয়ে থেকো না, কান্নাকাটি ভুলেও না। বিভোরের মেসেজ দেখে হাসি ফুটে ধারা ঠোঁটে। রিপ্লাই দেয়,
ইউ আর এ ম্যাজিশিয়ান। বিভোর ফেরত মেসেজ পাঠায়, পৌঁছে কল করব, গুড নাইট। দাঁড়া ফোন চার্জে দিয়ে বারান্দায় এসে বসে। বাইরে টিপটিপ বৃষ্টি। বৃষ্টি দেখলেই বিভোরের কথা মনে হয়। মনটা শান্ত করে দিয়েছে মানুষটা। দাঁড়া চোখ বুজে নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কথা ভাবে। শরীরের পশম কাটা কাটা হয়ে দাঁড়ায়। চোখ তুলে বাইরের আকাশের দিকে তাকায় সে। পাশাপাশি নেই, কিন্তু এক আকাশের নিচে তো আছে দুজন। মনে মনে তার আক্ষেপের সুর ঝরে পড়ে। এত সুন্দর মুহূর্তে বিভোর কেন পাশে নেই? কোনো এক বৃষ্টির রাত একসাথে কাটাবার কত ইচ্ছে দুজনার। দাঁড়া রুম থেকে ফোন নিয়ে আবার বারান্দায় এসে বসে। গ্যালারিতে ঢুকে এক এক করে বিভোরের ছবি দেখতে থাকে। খালি গায়ের ছবিটা চোখ আটকে যায়। জিন্স পরা, কপালে চুল ছড়িয়ে, বুক ভর্তি পশম। দাঁড়া যখনই বিভোরের নগ্ন বুকে ঘুমোয়, বুকের পশমে ধরে টান দেয়। তখন বিভোর উফ করে উঠে আর বলে, এত ফাজিল কেন তুমি? দাঁড়া ফোনের স্ক্রিনে থাকা বিভোরের ছবি জুম করে বুকের পশম চোখের সামনে নিয়ে আসে। স্ক্রিনের উপর দিয়ে বিভোরের বুকের পশম ধরে টান দেওয়ার মতোই অভিনয় করে। এরপর বিভোর হয়ে নিজেই আর্তনাদ করে ওঠে, উহ বলে। তারপর গগন কাঁপানো হাসিতে মেতে ওঠে। সব খেয়াল করে লিয়া। দাঁড়া চার্জার আনতে ড্রয়িং রুমে গিয়েছিল। এরপর আর দরজা লাগায়নি। লিয়া এসেছে খাওয়ার জন্য ডাকতে। এসেই দেখে দাঁড়া বারান্দায় বসে একা একা হাসছে। লিয়া বলে, খুব আদর করে তাই না? দাঁড়া লিয়াকে খেয়াল করেনি। ফোনের দিকে তাকিয়ে উত্তর দেয়, খুব। ওর খোপা খুলে দেওয়াটা। দাঁড়া কথা শেষ না করেই বড় বড় চোখ করে পিছনে তাকায়। লিয়া হাসছে। তারা দ্রুত ফোন লুকিয়ে ফেলে। লজ্জায় গাল লাল হয়ে যায়। আমতা আমতা করে বলে, ভাবি তুমি? লিয়া রসিকতা করে বলে, হ্যাঁ আমি। খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম, ডিস্টার্ব করলাম নাকি? ধারা লজ্জায় দু হাতে মুখ ডেকে হাঁটুতে মাথা ঠেকায়। এরপর বলে, দূর যাও ভাবি প্লিজ। লিয়া দাঁড়ার কথা অগ্রাহ্য করে দাঁড়ার পাশে বসে বলে, এ তো দেখছি গভীর জলের মাছ। বিভোর সাহেব তো আদর ভালোবাসা দুটো দিয়েই ননদিনীকে পাগল করে রেখেছে। দাঁড়া এসব কথার সম্মুখীন কখনো হয়নি। তার দ্বারা কোনো ছেলেকে ভালোবাসা হবে সেটা সে নিজেও ভাবেনি। তাই লজ্জায় মরে যেতে ইচ্ছে হচ্ছে। উঠে দ্রুত পায়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লিয়া হেসে সেদিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর ধারা দরজা খুলে উকি দেয়। দেখে লিয়া এখনো বসে এবং তার দিকে তাকিয়ে। তারা আবার দরজা বন্ধ করে দেয়। লিয়া জোরে হেসে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। যাওয়ার আগে বলে যায়, খেতে এসো কিন্তু। ভোরে বিভোর কল করে জানিয়েছে সে পৌঁছেছে। কথা বলা শেষে ধারা আবার ঘুমিয়ে পড়ে। 9টার দিকে দিব্যা খাতুন ডেকে তোলে। 9টা 30-এ ডাইনিং রুমে আসে ধারা। বাকিরা খাওয়া শুরু করে দিয়েছে। ধারা আজিজুরের পাশের চেয়ারটায় বসে। রাতে খেতে আসনি কেন? আজিজুরের প্রশ্ন। ধারা বলে, এমনি। কি সিদ্ধান্ত নিলে? কোন ব্যাপারে? আমাদের ছেড়ে যাবে নাকি থাকবে? ধারা মাথা নত করে কিছুক্ষণ বসে থাকে। এরপর বলে, বলেছেই তো গতকাল সকালে। স্বামিত্বের চোয়াল শক্ত হয়ে আসে। বলে, তোর কাছে তোর বাপ ভাইয়ের সম্মানের দাম নাই? দাঁড়া শান্ত গলায় বলে, আছে। তাহলে ভাবোস কেমনে ওই পরিবারে যাওয়ার কথা? দাঁড়া মাথা নত করে বসে আছে স্থির হয়ে। স্বামীত আবার বলে, তোর জন্মের পর থেকে তোরে যারা ভালোবাসছে তাদের ভালোবাসার চেয়ে কয়দিনের কোন ছেলের ভালোবাসার দাম হয়ে গেল বেশি? দাঁড়া শান্ত গলায় উত্তর দেয়, ভালোবাসার দামাদামি হয় না, মান পরিমাণ হয় না। স্বামীত আগুন চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, দেখো কি সাহস! অন্যদের ছোট বোনের বড় ভাইয়ের সামনে কথা বলতেও ভয় পায়, আর সেখানে তোমার মেয়ে তর্ক করে। দিব্যা খাতুন বলেন, তোরাই এমন করেছিস, কত না করেছি এত প্রশ্রয় দিস না, তবুও দিয়েছিস। এখন তোরা সামলা। আর বিয়ের পর জামাই সব, তোরা ওর জামাইয়ের কাছ থেকে দূরে রাখতে চাইছিস কেন? শেখ আজিজুর দিব্যার দিকে কড়া চোখে তাকায়, কটমট করে বলেন, আমরা তো দিতেই গিয়েছিলাম, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দিব্যা চুপসে যান। এরপর গলায় জোর বাড়িয়ে মেয়েকে বলেন, বিবুল কি বলে নাই ওর বাসায়? না। কেন? আমি না করেছিলাম। এরপর বলল, ঢাকা থেকে এসে বলবে। তার আগেই এত সব হয়ে গেল। তুই তোর বাপ ভাইদের বলতে পারলি না সব? ভুল হয়ে গেছে, সাফায়েত বলে। ভুলের মাসুল দে এখন। তারা নির্ভয়ে বলে, মানুষ ভুল করে, মানিয়ে নিতে হয়। স্বামীত কটমট করে বলো, মন চাইছে ঘাট ধরে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। তারা অবাক দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকায়, বলে, এটা সম্ভব না। তুমি সহ বাড়ির সবাই জানে আমাকে বেঁধে অন্য কোথাও বিয়ে দেওয়ার ক্ষমতা না আছে তোমাদের, আর না আছে আমার মনের। শেখ আজিজুর এক হাতে কপাল ঠোকেন। এরপর বলেন,
ধারা ক্লিয়ার করে বলো, আমাদের কি করতে হবে? বিয়ের জন্য তো গিয়েছিলাম, মানে নেই যদি বিভোর ওর পরিবার নিয়ে আসে? শেখ আজিজুর থমকে যান, একবার ছেলের দিকে তাকান, এরপর বলেন, ওই পরিবারের সাথে আত্মীয় করা আর সম্ভব না। ধারা গোপনে দীর্ঘশ্বাস চালো, বলে, বাবাই, বিভোর খুব ভালো একজন মানুষ, আর আমাকেও খুব ভালোবাসে। আমাকে যে ভালোবাসে তাকে তোমরা ভালোবাসবে না? স্বামীর দৃষ্টি অস্থির রেখে বলে, আমরা তো দেখিনি ওর ভালোবাসা কেমন। একবার দেখলে বুঝতে আমি কতটা ভালো থাকবো, কিন্তু দেখিনি তো। এটা তার অভিনয় হতে পারে বা মোহ। কত ছেলে দেখছি, এমন কত কেস হাতে আছে। স্বামীতে ঠোঁটে বিদ্রুপের হাসি। ধারা ঠোঁট ভেঙে কাঁদা শুরু করে, মাঝে মাঝে নাক টানছে। সবাই খাওয়া রেখে ধারার দিকে তাকায়। সাফায়েত বলে, ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদোস কেন? বলছি তো ইচ্ছে হলে চলে যা। ধারা কান্না ভেজা কণ্ঠে বলো, আমি পারবো না কিছু ছাড়তে। আজব, কান্না থামাবি? ধারা কান্না বেগ বাড়িয়ে দেয়। লিয়া বলে, ওরা ঠিক করে নাই মানতেছি, তাই বলে এমন ডিসিশন নেওয়া ঠিক না। দেখেন ধারা কেমনে কাঁদতাছে, এমনি কাঁদলে কি আপনাদের লাভ আছে বাবা? আজিজুর লিয়াকে বলেন, আমাদের কি করার আছে? লিয়ার কাছে উত্তর নেই। খাওয়া শেষ। আজিজুর বলেন, ওই বাড়ির বাপ ব্যাঠায় যদি ক্ষমা চায় তবে মেরিয়ে দেব। সাফায়েত বাধা দিয়ে বলে, না বাবাই, এত সোজা না। পরি শোন, তুই আজ তোর ফোন অফ করে আমাকে দিয়ে দিবি। পরপর 6 দিন বিভোরের সাথে যোগাযোগ রাখবি না, অন্য কোথাও থাকবি। দাঁড়া আটকে উঠে বলো, মানে? না, পুরোটা শোন। 6 দিন বিভোর তোর খোঁজে কি করে সেটাই দেখব। যদি মনে হয় ও তোর জন্য পারফেক্ট, তোর চিন্তায় পাগল হয়ে আছে, তাহলে দিয়ে দেব। না, তার আগে বিভোরের পরিবারকে সরি বলতে হবে। দুটো শর্ত ঠিকঠাক মতো হলে আমাদের আর সমস্যা নাই। লিয়ে বুড়ুকুসকে বলে, তুমি তো সিনেমার ভিলেনওয়ালা ভাইদের মতো কথা বলছো। সাফায়েত বিরক্ত নিয়ে তাকায়, বলে, আজব, আজীবন ধরে সিনেমা দেখছি, কাজে লাগাবো না? পড়ি, তুই রাজি? দাঁড়া কিছু ভাবে, এরপর বলে, বাবা আর বড় ভাইয়া তোমাদের সেম শর্ত? শেখ আজিজুর সাফায়েতের দিকে তাকান। সাফায়েত চোখের ইশারায় রাজি হতে বলে। এরপর আজিজুর বলেন, হ্যাঁ এটাই শর্ত। দাঁড়া চোখ বুজে দীর্ঘ শ্বাস চালো, এরপর ফোন অফ করে স্বামীদের হাতে তুলে দেয়। স্বামীত ফোন নিয়ে বেরিয়ে যায়। সাফায়েত বলে, মিহিদের বাড়িতে থাকবি, কোনো রকম যোগাযোগ করা যাবে না, প্রতারণা করবি না। ধারা অশ্রুসিক্ত চোখে তাকায়, ভাইগুলো কেমন পরের মতো করছে, শর্ত দিচ্ছে। ধারা বলে, আমি প্রতারণা করি না। অপেক্ষায় অপেক্ষায় 3 দিন কেটে যায়। সাফি ট্যুর থেকে ফিরেছে। ধারার চোখের নিচে কালি জমেছে কেঁদে কেঁদে। বিভোর কেন আসছে না? এর পরদিনই তো খুঁজে আসার কথা ছিল, অথচ এখন অবধি এলো না। 3টে দিন পার হলো, কথা নেই। কি করছে, কেমন আছে কে জানে। ফ্লোরে বসে বিছানায় মাথা রেখে দাঁড়া বিভোরের কথা ভাবছিল, তখন সাফি আসে। দাঁড়ার পাশে বসে বলে, বিভোর আসছে না কেন বলতো? দাঁড়ার ঠোঁট কাঁপছে, কান্নার ধমকে। বলে, ওর কিছু হইল নাকি? একটু খোঁজ নিবা ভাইয়া, নয়তো ও এতদিন থাকতো না আমার খোঁজ না পেয়ে। সাফি নতজানু হয়ে বলে, আজ দুপুরে শুক্রিয়া মার্কেটে দেখলাম শার্ট কিনতে, কিছু হয় নাই তো? দাঁড়া আরও জোরে কেঁদে ওঠে, বারবার বলছে, ও আসছে না কেন? মাত্র 2-3 ঘন্টার পথ, 3 দিন আমার খোঁজ না পেয়েও কেন আসলো না? সাফি কি বলবে বুঝে উঠতে পারছে না। সত্যিই তো, কেন আসছে না? সে নিজের চোখে হাসি খুশি বিভোরকে দেখে এলো, কি সমস্যা তার? সাফায়েত আসে কিছুক্ষণের মতো দাঁড়াকে দেখতে। দাঁড়া তখন কাঁদছিল। সাফায়েতকে দেখে কান্না বন্ধ করে দেয়। সাফায়েত দাঁড়ার পাশে বসে, সাফির দিকে একবার তাকায়, দাঁড়ার মাথায় হাত বুলিয়ে দেয়। এরপর চোয়াল শক্ত করে বলে, বাটপাড়ের বাচ্চা, বিয়ের কথা শুনে পালাইছে, তোরে ভালোবাসে নাই কোনোদিনও। আগেই বুঝছিলাম, শালা মেয়েখোর। সাফায়েত থেমে যায়, দাঁড়ার অশ্রুসিক্ত চোখ দেখে। দাঁড়ার মরে যেতে ইচ্ছে হচ্ছে এসব শুনে। কেন এত খারাপ কথা বলে ওর ভাইয়েরা? সাফায়েত আবার বলে, রাজপুত্র দেখে তোর বিয়ে দেব, আর বিয়ে করতে না চাইলে করিস না, আমরা 3 ভাই আছি না। দাঁড়া চোখ সরিয়ে নেয়। সাফির এক হাতের উপর মাথা রেখে চোখ বোঝে, দুফোঁটা জল 2 চোখ থেকে গড়িয়ে পড়ে।